প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব জেনারেল অ্যানেস্থেশিয়া বা অজ্ঞান করে অপারেশনের যে পদ্ধতি সে বিষয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন জেনারেল অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান ১৯৫৫ সালের জানুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালের ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের আইসিইউ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, অ্যানেস্থেশিয়া বা অজ্ঞান করা, সেটা লোকালি একটা এরিয়া হতে পারে। আমরা লোকাল অ্যানেস্থেশিয়া বলি, রিজিওনাল অ্যানেস্থেশিয়া বলি, নানান রকমের ব্লক অ্যানেস্থেশিয়া আছে। সবচেয়ে গুরুতর যে বিষয়টি নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে সেটা হলো জেনারেল অ্যানেস্থেশিয়া বা অজ্ঞান করা। অনেকের মধ্যেই অজ্ঞান হওয়ার যে ভীতি সেটা সাংঘাতিক। তিনি অপারেশন করতেই রাজি হন না, গুরুতর প্রয়োজন হওয়ার পরেও শুধু অজ্ঞান করতে হবে এই ভয়ে। তো যদিও এই ভীতিটা অমূলক, সেটা আমরা শুনবো আপনার কাছ থেকে। শুধু একটু বলবেন কি যে একজন মানুষকে চিকিৎসার প্রয়োজনে অজ্ঞান করতে হয় কখন? অপারেশনের জন্য তো অজ্ঞান তো অ্যাকচুয়ালি করতে হবে অপারেশন করার জন্য। তা এখন কিছু কিছু অপারেশন অজ্ঞান করতে হয় তখনই। প্রথম কথা হলো কি অপারেশনটা করা হবে। যেমন যে কোনো অ্যাবডোমিনাল সার্জারি, আজকাল যদিও ল্যাপ্রোস্কোপিক্যাল সার্জারি করছে, যাই করুক, পেটের যে কোনো সার্জারি বা বুকের কোনো সার্জারি, এটাকে অজ্ঞান করতেই হবে। এছাড়া কোনো মানে অপারেশন ঠিকমতো হবে না। সো ওই সার্জারিগুলিতে কিন্তু অপারেশন করা করতে হবেই। এখন অজ্ঞান করার কতগুলি অ্যানেস্থেসিয়া যে দেওয়া হয়, তার প্রথম কথা হলো যে পেশেন্টকে যদি কোল্ড সার্জারি হয়, মানে ইলেকটিভ সার্জারি, তাহলে কিন্তু অজ্ঞান করার আগে রোগীকে পুরোপুরি থরলি ইভ্যালুয়েট করতে হয়। রোগীর কী অন্য কোনো ডিজিজ আছে কিনা, ব্লাড সুগার, ডায়াবেটিস, হাইপারটেনসিভ, বা তার কোনো কার্ডিয়াক প্রবলেম আছে কিনা, বা তার অন্য কোনো প্রবলেম, কোনো নিউরোলজিক্যাল ডিজিজ আছে কিনা। কারণ আমাদের অজ্ঞান করার যে ওষুধগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু অনেক কিছুটা কমপ্লিকেশন থাকতে পারে। এটাকে আপনারা প্রি অ্যানেস্থেটিক চেকআপ বলে থাকেন। যদি প্রি অ্যানেস্থেটিক চেকআপ প্রপারলি করা হয় তাহলে আমার মনে হয় 99.9% আমি বলবো ইউজুয়ালি কোনো কমপ্লিকেশন হয় না। আর যদি প্রি অ্যানেস্থেটিক চেকআপটা যদি ঠিকমতো না হয়, যেটা নাকি আমাদের দেশে আমি জানি না কতটুকু হয়, বিদেশে কিন্তু প্রি অ্যানেস্থেটিক চেকআপটা ইজ ভেরি সিরিয়াসলি ওরা করে। কারণ ওটার উপর ডিপেন্ড করছে ম্যানেজমেন্ট কি হবে। প্রি অ্যানেস্থেটিক চেকআপে যদি ওইখানে কোনো সমস্যা ধরা পড়ে, তারও তো ইমার্জেন্সি সার্জারি দরকার হতে পারে, সেই অনুসারে ব্যবস্থা নেবেন আপনারা। এক্স্যাক্টলি, অ্যানেস্থেসিয়া কিন্তু কোনো সময় মানা করা যায় না। মানে আপনি তো ইমার্জ করতেই হবে। একটা পেশেন্ট মারা যাচ্ছে, তাকে অপারেশন না করলে মারা যাবে, তো আপনি তো করবেন না অপারেশন। কিন্তু অ্যানেস্থেসিস্ট জানে যে এইটা থাকলে তার কি দিতে হবে। অনেক রকম আজকাল যে মডার্ন অ্যানেস্থেসিয়াতে এত ডিফারেন্ট টাইপের এত ড্রাগস এবং গ্যাসেস এগুলি আছে, তো সেইগুলাতে কিন্তু অ্যানেস্থেসিয়া দেওয়ার কোনো প্রবলেম না, প্রবলেম এক্স্যাক্টলি সেফ, কিন্তু জানতে হবে। তো সেই জন্য আমার যেটা হলো দ্যাট রোগীরা অপারেশন যদি করতে হয় এমন জায়গায় করা উচিত যেখানে কোয়ালিফাইড অ্যান্ড গুড অ্যানেস্থেসিয়া এবং সেন্টার আছে, মানে ম্যান হিমসেলফ অর হারসেলফ এন্ড দ্য মেশিন বিহাইন্ড দ্য ম্যান, দুইটাই লাগবে। তো এই অ্যানেস্থেশিয়া অজ্ঞানের বিষয়ে আরও জানবো আমরা। তার আগে যদি বলেন যে রিজিওনাল অ্যানেস্থেশিয়া, এখন তো দেখি অনেক বড় বড় অপারেশন পুরো অজ্ঞান না করেও পার্শিয়ালি ওই এলাকাটা করা হয় বা অবশ করে করা হয়, এই বিষয়ে যদি একটু বলেন। রিজিওনাল অ্যানেস্থেশিয়া অ্যাকচুয়ালি আমি বলবো আমার থিসিস ছিল রিজিওনাল অ্যানেস্থেশিয়ার উপরে। তো রিজিওনাল অ্যানেস্থেশিয়া অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট সেফেস্ট অ্যানেস্থেশিয়া, সেফ। বাট রিজিওনাল অ্যানেস্থেশিয়া দিতে হলে কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি স্কিলড হ্যান্ড। মানে যাদের আমরা যে এই যে বলেন রিজিওনাল অ্যানেস্থেশিয়া বলতে আমরা এপিডুরাল অ্যানেস্থেশিয়া, স্পাইনাল অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়া, তারপরে আপনার ব্লকস, ডিফারেন্ট নার্ভ ব্লক দিয়ে করা যায়। তো বায়ার্স ব্লক আছে, যেমন হাতের অপারেশন করতে গেলে আপনি এখানে ব্লকস দিয়ে করতে পারবেন, সেখানে পেশেন্টকে ঘুম পাড়ানোর দরকার নেই। আনটিল আনলেস অনেক রোগী বলে যে না আমি ঘুমাতে থাকতে, আমি দেখতে চাই না
আমাকে এখানে কিছু আমি যেন কিছু বুঝতে না পারি। বুঝতে পারছে না, কিন্তু সে জ্ঞান থাকলে তো দেখতে পাবে। তো রিজিওনেশনাল অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজ কিছুটা আছে। অ্যাডভান্টেজটা বেশি হলো পেশেন্ট অজ্ঞান হচ্ছে না, পেশেন্টের যে হিমোডাইনামিক মানে ব্লাড প্রেশার, পালস, এগুলি আপনার অলমোস্ট কন্ট্রোলে থাকছে, ঠিক থাকছে, ন্যাচারালি থাকছে, যার কারণে দিস ইজ এ গুড অ্যানেস্থেসিয়া। কিন্তু দ্য ম্যান বিহাইন্ড, যেটা আপনি আগে বললেন, যে অ্যানেস্থেসিয়াটা দেবে রিজিওনাল অ্যানেস্থেসিয়া, হি অর শি নিডস টু বি ভেরি স্কিলড। রিজিওনাল অ্যানেস্থেসিয়া সবাইকে অ্যালাউ করে না। যেমন আজ পর এক্সাম্পল, ইভেন ইন আমেরিকাতে আর ইংল্যান্ডেও এপিডুরাল অ্যানেস্থেসিয়া, সিনিয়র অ্যানেস্থেসিয়া নোবডি ইজ অ্যালাউড। আপনার যে ট্রেনিং অ্যানেস্থেটিস্ট বা নতুন পাস করেছে তাদের কিন্তু এপিডুরাল অ্যানেস্থেসিয়া দিতে অ্যালাউ করে না, সুপারভিশনে না থাকলে পরে সিনিয়র অ্যানেস্থেসিওলজিস্ট। কারণ এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় সেটা তো উপর থেকে পুরোটা করে দেওয়া, অবশ করে দিচ্ছে। ইভেন কোলিসিস্টেক্টমি, গল ব্লাডার অপারেশনও কিন্তু এপিডুরাল দিয়ে করা হয়। সিজারিয়ান তো নিচেরটা করছে, অলওয়েজ পেইনলেস ডেলিভারি করছে, এগুলা করছে, এবং এগুলো সেফ, দিজ আর ভেরি সেফ যদি অ্যানেস্থেটিস্ট স্কিলড হয়। কিন্তু অ্যানেস্থেটিস্ট যদি স্কিল না হয়, এইখানে রিস্ক থেকে যায়। কারণ আপনি এপিডুরাল অ্যানেস্থেসিয়া যখন দিবেন, ইটস এ ভেরি স্মল থিন একটা স্পেস, ওখানে ঢুকে যদি আপনার ওখানে স্পাইনাল কর্ডের এখানে 2টা লেয়ার আছে তো 3টা, ওটা পিয়ার্স করে গেলেই কিন্তু ওই যে পেশেন্টের ব্রেইনের সঙ্গে যে ফ্লুইডটা, সিএসএফ যেটা বলি আমরা, সেই ফ্লুইডটা কিন্তু মধ্যে যদি ড্রাগটা চলে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু অ্যাডভান্স রিঅ্যাকশন হতে পারে। এইটা একটা কমপ্লিকেশন। অনেকের এপিডুরাল দেওয়ার পরে তার পেইন কমপ্লেইনও দীর্ঘদিন, পেইনটা অনেক সময় স্পাইনাল দিলে, এটা মেইনলি পেইন কমপ্লেইন, হেডেক কমপ্লেইন করে। তারপরে এপিডুরাল দিলে পিঠে ব্যথা করে অনেকদিন, কারণ এপিডুরাল নিডলটা একটু বড় থাকে তো। বাট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে কম্পারেটিভ টু দ্য অ্যাডভান্টেজ, এইটুকু জেনারেল অ্যানেস্থেসিয়ার তুলনায় সেফ এবং ভালো। কিন্তু একটা পেশেন্ট যদি হার্টের প্রবলেম থাকে বা একটা পেশেন্ট যদি ডায়াবেটিস, হাইপারটেনসিভ থাকে, তাহলে কিন্তু জেনারেল অ্যানেস্থেসিয়া ইজ বেটার। তাহলে আবার জেনারেল অ্যানেস্থেসিয়া ভালো। কিন্তু ওকে, কারণ আবার একটু জেনারেল অ্যানেস্থেসিয়া যাই, যে মানুষের মধ্যে যে ভীতিটা কাজ করে যে আমাকে একবার ঘুম পাড়াবে, আমার ঘুমটা ভাঙবে, তো এটা স্বাভাবিক। এই ভীতিটা মানে এখন আপনি বলছিলেন অনেক সেফ, এই ভীতি দূর করার উপায় কি? এটা অ্যাকচুয়ালি কাউন্সেলিং ইজ দ্য মেইন পার্ট। প্রথমে পেশেন্টকে ভালো করে কাউন্সেলিং করতে হবে। অ্যান্ড থিং ইজ দিস, আমরা কাউন্সেলিংটা কি, আমরা অনেক মানুষকে কাউন্সেলিংটা এখনই শোনাতে চাই। কাউন্সেলিংটা হলো যে আপনাকে ওনাকে ডিটেলসে বোঝাতে হবে যে আপনি অ্যাজ নর্মাল যে ঘুমান, আপনি একটা ডায়াজেপাম ট্যাবলেট খেলে বা একটা ডরমিকাম ট্যাবলেট খেলে যেরকম ঘুমাবেন, আপনি সেরকমই ঘুমাবেন। আপনি আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। কাজে আপনি যে রাতেরবেলা ঘুমান, সেই ঘুমটাই আপনার এখন ধরে নেন আপনি ঘুমাবেন, আপনি ওইটুকু মনের মধ্যে রেখে আর কিছু দরকার নেই আপনার চিন্তা করতে। আর আমরা কোনো পেইন, ব্যথা আপনি ফিল করবেন না। আপনি ঘুমের থেকে উঠে দেখবেন আপনার অপারেশন হয়ে গেছে, অপারেশন শেষ, আপনার ঘুম ভেঙে গেল, ব্যাস। আচ্ছা, এই ঘুমিয়ে থাকার মধ্যে তাকে অনেক রকমের ওষুধ দেয়া হয়, তার এত বড় সার্জারি করা হচ্ছে, অনেক সময় সার্জারির প্রয়োজনে তাকে রক্ত দেয়া হয়। এই যে তার বডিতে যে চেঞ্জটা হয়, ট্রমা ইটসেলফ সেটার কারণে চেঞ্জ হয়, নানা রকম চেঞ্জ, এইটা মনিটর করার সময় অনেক সময় যে অনেক মেশিনপত্র লাগানো থাকে, রিডিং দেখেন, কি কি বিষয় মনিটর করেন? মেইনলি হলো মানে আপনার যেহেতু জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য যেহেতু তাকে কিন্তু ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়, তাহলে আমাদের দেখতে হবে তার অক্সিজেন ঠিক আছে কিনা, কার্বন ডাইঅক্সাইড অপটিমাল আছে কিনা, ওটার মেশিন আছে আলাদা। ব্লাড প্রেশার ফল করে যেতে পারে, ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, পালস রেট ঠিক আছে, মানে হার্ট, লাংস, এই দুইটা আর কিডনি, 3টা ভাইটাল অর্গানকে মনিটর করা হয়। ইউরিন আউটপুট ঠিক আছে কিনা, এখন যদি কোনো ব্লিডিং হতে পারে, ব্লিডিং হলে ব্লাডের ভলিউম কমে গেলে ইউরিন আউটপুট কমে যেতে পারে, ব্লাড প্রেশার ফল করে যেতে পারে। তো ব্লাড প্রেশার ফল করে গেলে ব্লাড প্রেশার যাতে ফল না করে সেই জন্য আমরা ওষুধ ব্যবহার করে থাকি ওই সময়, টিল আবার ব্লাড দিয়ে রিপ্লেস করে ভলিউমটাকে ঠিক করা হয়, ওগুলি রিপ্লেস করতে হয়। এবং এগুলি করতে হবে কখন, আমাদের মেইন কাজ হলো অ্যানেস্থেসিয়ার মেইন রোল প্লে করে হলো এগুলি হতে না দেওয়া, প্রিভেনশন। আমি দেখছি যে সার্জন যখন অপারেশন করছে তখন ব্লিডিং হচ্ছে, তখন ইমিডিয়েটলি কিন্তু আমাকে ব্যবস্থা নিতে হবে। যদি ব্লাড না পাওয়া যায়, আমাকে সঙ্গে সঙ্গে আইদার ফ্লুইড দিয়ে বা ওষুধ দিয়ে যাতে ব্লাড প্রেশারটাকে আমি ধরে রাখতে পারি, মানে ব্লাড প্রেশারটাকে ফল করতে দেওয়া যাবে না।
অর্থাৎ তার সমস্ত প্যারামিটার Optimal রাখতে হবে, একদম। নরমালে রাখাটাই হচ্ছে একজন অ্যানেস্থেসিওলজিস্টের Main কাজ, criteria, এবং main প্রয়োজনীয় মেশিনপত্র সব যেন থাকে। থাকে, exactly. এখন অনেক জায়গায় যথাযথ সেন্টার না হওয়ার পরও, সুবিধা না থাকার পরও যে ঝুঁকি নিয়ে অজ্ঞান করা হয়, সেটিও অনেক সময় ঝুঁকির কারণ হতে পারে। এইটাই তো মেইন প্রবলেম হচ্ছে আপনার। মানুষের ভয় কেন হয়? যেহেতু হয়তো এরকম হচ্ছে, ওই প্রপার এনভায়রনমেন্টটা, প্রপার মনিটরিং সিস্টেম, প্রপার ওই ইকুইপমেন্টসগুলি না থাকলে পরে তখন যদি একটা পেশেন্টকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, ডেফিনেটলি রিস্ক থেকে যাবে। এবং কোনো কমপ্লিকেশন হলে ম্যানেজ করার কোনো ডিফিকাল্ট কিছু, হয়ে যায়, কোনো আরেক কিছু। হসপিটালে আরেক দৌড়াইতে হসপিটালে হয়, দৌড়াইতে হয়। সো এমন একটা হসপিটালে যাওয়া উচিত, আমি অ্যাডভাইস করব, যেখানে সব আছে। ব্যবস্থা আছে। তো স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের দর্শক অনেক সচেতন এখন, তারা এটা বোঝেন। আপনার বক্তব্যের মাধ্যমে, কথার মাধ্যমে আরো ক্লিয়ার হলো। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি দর্শকদের অনেক উপকার হবে এই জিনিসগুলো, এবং তারাও নিজেরাও বুঝতে পারবেন কি করা উচিত। তবে আমার একটাই অ্যানেস্থেটিস্ট যে হোক, হসপিটালের মধ্যে কোয়ালিফাইড অ্যানেস্থেটিস্ট হলে তাদের উপরে যেন আস্থা থাকে মানুষের, তাহলেই সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অজ্ঞান করে অপারেশন করার পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, একটি অনুরোধ রাখতে চাই, সেটি হলো আপনার অজ্ঞান করে অপারেশন করতে হলে সেখানে শুধু সার্জন নয়, আপনার জন্য আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন যিনি অ্যানেস্থেসিয়া করবেন, এবং সম্ভব হলে তার সঙ্গেও কথা বলে জেনে বুঝে নেবেন। দর্শক, এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা ফোকাস করব হচ্ছে শোল্ডার মাসল কীভাবে আমরা ডেভেলপ করব। তো একই জিনিস আমরা বলছিলাম, এটা হচ্ছে মানে আপনার যে উইকনেসটা থাকে, সেই উইকনেসটাকে খুব তাড়াতাড়ি কুইক ফিক্স করে কীভাবে ডেভেলপ করতে পারবেন, এই জন্য আমরা ওইগুলো করবো। তো শোল্ডারে আমরা পরপর 2টা মুভমেন্ট করব, যে মুভমেন্টগুলো করলে আপনার কুইক ফিক্স হবে। কিন্তু কুইক ফিক্সের সিস্টেমটা এর আগে আমরা বলেছিলাম যে একটা স্ট্রেচ 14 ডেজ করার পরে তারপরে 7 ডে গ্যাপ। অন্য যে এক্সারসাইজ আমরা যখন ওয়েট ট্রেনিং করি, যে ওয়েট ট্রেনিং যে বেসিক যে থিওরি, যে একটা এক্সারসাইজ করার পরে 48 আওয়ার্স 72 আওয়ার্স রেস্ট, এখানে এটা হচ্ছে না, মানে প্রযোজ্য হচ্ছে না, কারণ এটা খুব ফাস্টটা ডেভেলপ মানে করার জন্য। এই জন্য আপনি কিন্তু খুব একটা যে মানে ম্যাসিভ ডেভেলপমেন্ট হবে তা না, কিন্তু কুইক ফিক্স, মানে যেখানে গিয়ে আপনি একটা জায়গায় গিয়ে ডেভেলপ হচ্ছে না অথবা খুব তাড়াতাড়ি একটু ডেভেলপমেন্ট চাচ্ছেন, এটা করার জন্য এটা আমরা বলি কুইক ফিক্স। যে 14 ডে একই মাসলে এটা করবেন, এক্সারসাইজটা করবেন, এরপর 7 দিন ওই মাসলটাকে একদিন ছেড়ে দেবেন, কোনো এক্সারসাইজে করবেন না। 7 দিন পরে যখন আপনি রেগুলার প্রোগ্রামে চলে আসবেন, দেখবেন যে তখন আপনার খুব ভিজিবল যে জিনিসটা হবে, যে আসলে জিনিসটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যায়। তখন আমরা দেখাবো যে কীভাবে শোল্ডারটাকে সেম সিস্টেমে, সেম ফিলোসফি ইউজ করে আমরা ডেভেলপ করতে পারি। ওকে, রেডি? সাজ্জাদ, স্টার্ট। আমরা শোল্ডারটাও কিন্তু আমরা সুপার সেট আমরা ইয়েতে করবো। এখন দেখুন আমরা কীভাবে জিনিসটা হিট করছি। এটা শোল্ডারের প্রত্যেকটা পার্ট আমরা হিট করবো। ওকে, রেডি? ওকে, এটাকে আমরা বলি হচ্ছে বেসিক ডাম্বল প্রেস। ইয়েস, রেডি? ওকে, স্টপ। ওকে, এখন চলে যাওয়া ল্যাটারাল রেইজ। আমরা কিন্তু সবগুলো বেসিক মুভমেন্টের মাধ্যমে কিন্তু এনেছি, কিন্তু অ্যাডভান্স কোনো মুভমেন্ট কিন্তু আমরা দিচ্ছি না। শুধু ফিলোসফিটা একটু অ্যাডভান্স, কিন্তু মুভমেন্টগুলো কিন্তু সবগুলো হচ্ছে ভেরি ভেরি বেসিক্স। ইয়েস, অ্যাগেইন। ওকে, স্টপ। ওকে, তাহলে কী করলাম, এখানে আমরা প্রেস অ্যান্ড রেইজ দুইটা কিন্তু একসাথে জিনিসটা আমরা করছি। মানে একটা হচ্ছে ম্যাস বিল্ডিং, একটা হচ্ছে শেপিং, দুইটা এক্সারসাইজ একসাথে করছি। আর শোল্ডারে যে এটা, শোল্ডারটাকে যদি আপনি সুপার সেটের মাধ্যমে করেন, নর্মাল যে রেজিমেন্ট রুটিনে যদি আপনি করেন, দেখবেন ডেভেলপমেন্টটা বেশি হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি যদি নর্মাল যে ওয়েট ট্রেনিংয়ের সিস্টেম, এভাবে যদি আপনি শোল্ডারটা করেন, এতে যেহেতু ওয়েট বেশি তুলতে গেলে যে জিনিসটা ইঞ্জুরি লেভেলের চান্সটা বেশি থাকে, এই জন্য আমরা বলি মেজরিটি যদি আপনি সবসময় সুপার সেটের মাধ্যমে করেন, তাহলে শোল্ডারের মানে শেপ অ্যান্ড ম্যাসিভনেস খুব তাড়াতাড়ি আসবে। তো এটা হচ্ছে শোল্ডারের ফার্স্ট মুভমেন্ট, যে মুভমেন্টের মাধ্যমে আমরা শোল্ডারকে করবো, আমরা প্রায়োরিটি দেবো তার উইকনেসগুলো করার জন্য, ডেভেলপ করার জন্য। তো নেক্সট দিন দেখাবো যে কীভাবে সেকেন্ড মুভমেন্টের মাধ্যমে পুরো টোটাল শোল্ডারটাকে আমরা আইসোলেট করে ডেভেলপটাকে বের করে নিয়ে আসবো। প্রিয় দর্শক, আমরা জানি মধু শুধু পুষ্টি করে না, এর নানান রকমের ঔষধি গুণও আছে। চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি মধুর কি কি গুণ আছে।
প্রিয় দর্শক, প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে পরিচিত মধু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে আমরা সকলেই কিন্তু এখন সাদা চিনি বা চিনিকে অ্যাভয়েড করতে বলি। সুতরাং এই চিনির বিকল্প হিসেবে মধুর কিন্তু কোনো জুড়ি নেই। এটাকে বলা হয় প্রাকৃতিক এনার্জি বুস্টার এই জন্য কারণ মধু খাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। মধুর রয়েছে অনেক গুণ, বিশেষ করে মধুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে অনেক ইমপ্রুভ করতে সাহায্য করে। ফলে আপনার শরীর অনেক রোগ থেকেই কিন্তু প্রতিরোধের মতো ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়। মধুর যে গুণ রয়েছে তা অনেকেই বলে যে এটা ওষুধের মতো আমাদের শরীরে কাজ করে। বিশেষ করে ছোট বাচ্চারা যারা স্কুল গোয়িং, তাদের সকালে যদি দুধের সাথে একটু মধু দিয়ে দেওয়া যায় বা তাদের খাবারে মধু অ্যাড করা যায়, তাহলে বাচ্চারা কিন্তু অনেকক্ষণ এনার্জেটিক থাকে এবং তাদের পড়াশোনার যে মনোযোগ সেটা কিন্তু অনেক বৃদ্ধি পায়। শুধু তাই নয়, যারা ওজন কমাতে চান তারা যদি প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম গরম পানির সাথে 1 চামচ মধু ও লেবু মিক্স করে খান, তাহলে সহসাই কিন্তু আপনার মেটাবলিজম বা বিপাককে বাড়িয়ে ওজন কমাতে সক্ষম হবে। চিনির বিকল্প হিসেবে এই মধুর জুড়ি এই জন্যই নেই যে মধুর গ্লাইসেমিক ইনডেক্স অনেক চিনির থেকে অনেক কম, যা শরীরে চিনির তুলনায় একটু ধীরে সুগার লেভেলকে বাড়ায়। সুতরাং যারা চান যাদের ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে, তাদের জন্য কিন্তু এখন থেকেই চিনির পরিবর্তে মধু খাওয়া অবশ্যই উচিত। দর্শক, মধুতে এনার্জি ছাড়াও আরও বেশ কিছু পুষ্টি উপাদান চলে আসে। দেখা গেছে 100 গ্রাম মধুতে সাধারণত 304 কিলো ক্যালোরি পাওয়া যায়। এছাড়া সামান্য পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম এই মধু থেকে পাওয়া যায়। তাই যারা এক্সারসাইজ করেন তাদের জন্য কিন্তু মাসেল গ্রোথের জন্য মধু অনেক বেশি উপকারী। বিশেষ করে মধুর আরেকটি গুণ হচ্ছে আমাদের শরীরে ঠান্ডা কাশিকে প্রতিরোধ করতে মধু সাহায্য করে। আপনারা যদি প্রতিদিন চায়ের সাথে চিনির পরিবর্তে লেবু চায়ের সাথে একটু করে মধু খান, তাহলে গরম বা ঠান্ডার যে প্রভাবে ঠান্ডা কাশি লাগে সেটা কিন্তু সহসাই প্রতিরোধ করা সম্ভব। পৃথিবীতে মধু বিভিন্ন ফর্মে পাওয়া যায়। দেখা গেছে ক্রিমি মধু আছে, ড্রাই মধু আছে, পাস্তুরাইজড মধু আছে এবং অনেক সময় র মধুও কিন্তু পৃথিবীর অনেক যে জায়গাতে পাওয়া যায়। পাস্তুরাইজড মধু আমাদের দেশে অনেক দিন সংরক্ষণ করা সম্ভব এবং তাতে জীবাণু সাধারণত মুক্ত থাকে। তবে অবশ্যই ছোট বাচ্চারা অনেকেই দেখা যায় জন্মের পর তাদেরকে মধু খেতে দেওয়া হয়, এটা কোনোভাবেই করা যাবে না। যদিও মধুর অনেক গুণ এবং মধু অনেক স্বাস্থ্যকর, কিন্তু 1 বছরের নিচের বাচ্চাকে কখনোই আপনি খাবারে মধু সংযোজন করবেন না। এছাড়া ডায়াবেটিক পেশেন্ট ছাড়া মোটামুটি সব মানুষরাই যারা শারীরিকভাবে সুস্থ বা যাদের যে কোনো হেলথের প্রবলেম আছে, তারা কিন্তু সারাদিনে 1 থেকে 2 চা চামচ মধু খেতে পারবেন। শুধু ডায়াবেটিক রোগীদেরকে এই জন্য মানা করা হয় যেহেতু তাদের ব্লাডে ইনসুলিনের অ্যাক্টিভিটিস কম এবং তারা হয়তো মধু খাওয়ার পর সেই সুগারটাকে কন্ট্রোল করতে পারবে না। এছাড়া ক্যান্সারের পেশেন্টদেরকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ফ্রুট জুসের সাথে যখন তাদের অনেক এনার্জির দরকার হয় তখন মধুকে ব্যবহার করা হয়। এছাড়া যেসব পেশেন্টদের অনেক বেশি ক্যালোরির দরকার, যেমন প্রেগনেন্ট মায়েদের অনেক বেশি ক্যালোরির দরকার, বাচ্চাদের অনেক ইনস্ট্যান্ট এনার্জির দরকার, তাদের জন্য কিন্তু মধুর কোনো জুড়ি নেই। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। একবারে পেট পুরে খাবার গ্রহণ না করে পেট কিছুটা খালি রেখে খাবার টেবিল থেকে উঠে পড়ুন। এতে শরীরও ভালো থাকবে, কর্মক্ষমতাও বেড়ে যাবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, ব্রণ তো চিকিৎসা না করলে একটা বয়সে ভালো হবে, কিন্তু যখন ভালো হবে তার কালো দাগ থাকবে, স্কারিং থাকবে। একটা স্কার যখন থাকবে, কালো দাগ থাকবে, সেটাকে আমি লেজার করি অথবা মাইক্রোডারমাব্রেশন, কেমিক্যাল পিলিং সব কিছু করেও কিন্তু 100% আমি ঠিক করতে পারতেছি না। আমি হয়তো 80%, 90%, 95% করতেছি, কিন্তু 100% আগের জায়গায় কিন্তু একবার আনতে পারতেছি না। ফলে চিকিৎসা, প্রিভেনশন ইজ দ্য বেস্ট, মানে ব্রণের চিকিৎসা হচ্ছে বেস্ট।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।